নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমাদের এই যে বাজার, সেটা নেগেটিভে ওপেন হলেও এই দিনের শেষে দেখতে পাচ্ছেন 0.6% বেড়ে বন্ধ হয়েছে। আজকের দিনের হাই কত? এই 23,153, এবং আজকের দিনের যে লো সেটা হচ্ছে 22,719। এই যদি একদম বটম লেভেল থেকে দেখেন, দেখতে পাচ্ছেন এই নিফটি ফিফটিতে 1.5%-এর ওপরে আজকে তেজি এসেছে। আর এই মিডিল ইস্টে যে যুদ্ধ চলছে সেই সংক্রান্ত বিভিন্ন আপডেট আপনাদের সামনে নিয়মিত রাখছি। তো বর্তমানে এই আপডেট কেমন কি রয়েছে, এই যুদ্ধের পরিস্থিতি কেমন কি রয়েছে, চলুন সেটা দেখে নিই। যেমনটা এটা তো জানেন, ডোনাল্ড ট্রাম্প এই হুমকি দিয়ে রেখেছেন যে এপ্রিলের 7 তারিখেই ইরানের যে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেখানে তিনি অ্যাটাক করবেন যদি স্টেট অফ হরমুজ এটাকে বন্ধ করে রাখা হয়। তিনি বারবার এই যে স্টেট অফ হরমুজ এটাকে ওপেন করার কথাই কিন্তু বলছেন, এবং এই যে ডোনাল্ড ট্রাম্প ডেডলাইন দিয়ে দিচ্ছেন, টাইম ফ্রেম দিয়ে দিচ্ছেন, সেখানে ইরানের গার্ড তারা কি বলছে দেখতে পাচ্ছেন, তারা এটাই বলছে, দে উইল রেসপন্স বিয়ন্ড দ্য রিজিয়ন ইফ ইউএস ক্রসড রেড লাইন। তো এই যে অ্যাটাক সেটা আরো তীব্র হবে এরকমটাই বলছে। বিভিন্ন যে গালফ কান্ট্রি রয়েছে যেগুলোই আমেরিকাকে হেল্প করছে তাদের উপর অ্যাটাক করা হবে। আর ইরান যে পিছু হটবে না সেটা আজকের দিনে ইরানের প্রেসিডেন্টের কিছু মন্তব্য থেকে বোঝা যাচ্ছে। তো এই প্রেসিডেন্ট তারা কি বলছে দেখতে পাচ্ছেন, ইরান কলস ফর হিউম্যান চেঞ্জ অ্যারাউন্ড পাওয়ার প্ল্যান্ট। তো এই যে পাওয়ার প্ল্যান্ট যেখানে অ্যাটাক করা হবে সেখানে ইরানিয়ান প্রেসিডেন্ট তাদের দেশবাসীকে বলেছেন যে এখানে জমা হও, একটা হিউম্যান চেইন গঠন করো। মানে অনেক লোককে তিনি এই পাওয়ার প্ল্যান্টের পাশে জমা হতে বলছেন। তো অনেক মানুষ থাকলে কি হবে, এই চাপে পড়ে আমেরিকা কিন্তু সেখানে অ্যাটাক করতে পারবে না। এই প্রেসিডেন্ট কি বলছে দেখতে পাচ্ছেন, সেজ 14 মিলিয়ন ইরানিয়ান্স হ্যাভ ভলেন্টিয়ার্ড টু স্যাক্রিফাইস দেয়ার লাইভস। মানে 14 মিলিয়ন ইরানিয়ান তারা কিন্তু তাদের জীবন দিতেও প্রস্তুত আছে। অর্থাৎ ইরানের তরফ থেকে এই যে যুদ্ধ বন্ধ করার কোনো ইচ্ছা কিন্তু নেই, কারণ এই ডোনাল্ড ট্রাম্প ইরানকে যেসব শর্ত দিচ্ছে সেগুলো কিন্তু কোনো দেশের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। তাছাড়া ইরান তারা এটাও জানে, তারা যদি এখন সিজফায়ার করেও নেয় তাহলে কিন্তু পরবর্তীকালে এই আমেরিকা ইসরায়েল যে অ্যাটাক করবে সেইগুলো আরো তীব্র হবে। আর এই সিজফায়ার রিলেটেড যে বিভিন্ন রিপোর্ট সামনে আসছিল সেগুলোতে ইরান আগেভাগে রিজেক্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন তেহরান রিজেক্ট সিজফায়ার ডিল, এবং ডোনাল্ড ট্রাম্প এর আগে বারবার এই যে ডেডলাইন সেটা পিছিয়ে দিচ্ছিলেন। একবার 5 দিনের সময় দিয়েছিলেন, তারপর আর একবার টাইম পিছিয়ে এপ্রিলের 6 তারিখ পর্যন্ত করেছিলেন, তারপর আবার বলেছেন এপ্রিলের 7 তারিখে অ্যাটাক হবে। এবারে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন এই যে টাইমটা তিনি দিয়ে দিয়েছিলেন এটাই কিন্তু ফাইনাল। তবে এই ডোনাল্ড ট্রাম্প ইনি কথাবার্তা পাল্টাতে একদম পারদর্শী। কিছু রিপোর্ট এমন সামনে আসছে যে ট্রাম্প মে ডিলে ইরান স্ট্রাইকস ইফ টক্স শো সাইন অফ প্রোগ্রেস। মানে যদি এই কথাবার্তায় প্রোগ্রেস দেখা যায় তাহলে ডোনাল্ড ট্রাম্প এই ইরানের উপর স্ট্রাইক করা থেকে বর্তমানে বিরতও থাকতে পারেন, আরো কিছু টাইম দিতে পারেন। এবং এই সঙ্গে এই যে পাকিস্তান যারা এই দুটো দেশের মধ্যে মধ্যস্থতা করছে, তো সেই দেশের প্রতি আজকে ইরান তারা অফিসিয়ালি মন্তব্য সামনে রেখেছে। কি বলছে, ইরান এনভয় সেজ পাকিস্তান এফর্ট টু হল্ট ওয়েস্ট এশিয়া কনফ্লিক্ট নিয়ার ক্রিটিক্যাল সেন্সিটিভ স্টেজ। তো এই পাকিস্তানের যে প্রচেষ্টা সেটা কিন্তু এই ক্রিটিক্যাল এবং সেন্সিটিভ স্টেজে পৌঁছে গেছে। যদিও এই পাকিস্তান তারা শুধুমাত্র বলতে পারেন এই পোস্টম্যানের মতো কাজ করছে, এর চিঠি ওর কাছে নিয়ে যাচ্ছে, ওর চিঠি তার কাছে নিয়ে আসছে। তো এই পাকিস্তানে কিন্তু চাপে পড়েছে। মূলত এই পাকিস্তান তারা ইরানের সঙ্গে বর্ডার শেয়ার করে, আবার অন্যদিকে এই আমেরিকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কিন্তু ভালো। আর আমাদের জন্য যে চিন্তার বিষয় ক্রুড অয়েল, এখানে আজকে কিছুটা জাম দেখতে পাওয়া গেছে। আমরা যেটা আমদানি করি এই যে ব্রেন্ট ক্রুড, এটা তো 110-এর কাছাকাছি স্থির হয়ে রয়েছে, কিন্তু সেখানে উল্টো দিকে এই যে ডব্লিউটিআই ক্রুড যেটাই আমেরিকায় ব্যবহার হয় তার সঙ্গে সঙ্গে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ইউজ করে থাকে, সেখানে কিন্তু ভালো বৃদ্ধি দেখা যায়, এই 114-এর কাছাকাছি পৌঁছে গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন অয়েল ফেসিলিটিতে অ্যাটাকের খবরও সামনে আসছে। দেখতে পাচ্ছেন এই সৌদি আরবের যে আল জুবাইল অয়েল ফেসিলিটি রয়েছে সেখানে ইরান অ্যাটাক করেছে, এবং এটা দেখতে পাচ্ছেন এই সৌদি আরবের একটা বড় ইন্ডাস্ট্রিয়াল হাব, যেখান থেকে এই সৌদি আরবের টোটাল জিডিপির 7% আসে। আর এতদিন ইসরায়েলের তরফ থেকে সেরকম কোনো সরাসরি হুমকির খবরগুলো সামনে আসছিল না, এই আমেরিকা ইরান এরাই ফোকাসে ছিল। আজকে এই ইসরায়েল তারা কিন্তু ইরানের উদ্দেশ্যে কিছু কথা বলে দিয়েছে। এই ডোনাল্ড ট্রাম্প কিসের উপর অ্যাটাক করবেন বলছেন, বিভিন্ন পাওয়ার ফেসিলিটি তার সঙ্গে সঙ্গে ব্রিজ সেগুলোর উপর। তো এই ইসরায়েল তারাই বিভিন্ন ইরানিয়ানদের উদ্দেশ্যে এটাই জানিয়েছে কি, ডোন্ট ট্রাভেল বাই ট্রেন টুডে। মানে তারা এটাই হিন্ট দিচ্ছে যে বিভিন্ন বড় বড় যে ব্রিজ রয়েছে সেখানে অ্যাটাক হতে পারে, যার ফলে এই ইরানিয়ানদের ট্রেনে যাওয়া এটা কিন্তু বিপদ ডেকে আনতে পারে। আর অন্যদিকে ইরান তারা কি বলছে, ইরান তো একদিকে এই যে স্টেট অফ হরমুজ এটা বন্ধ করেই রেখেছে, এবং তারই সঙ্গে সঙ্গে ইরানের যে মিত্র দেশ ইয়েমেন রয়েছে তার পাশে এই যে ছোট প্যাসেজটা এটা হচ্ছে গেট অফ টিয়ার্স, তো এটাকেও বন্ধ করে দেওয়ার কথা কিন্তু আলোচনার মধ্যে রয়েছে। তো এই স্টেট অফ হরমুজ এটা দিয়ে দুনিয়ার তেলের 20% যায়, এবং এই যে গেট অফ টিয়ার্স এটা দিয়ে দুনিয়ার তেলের প্রায় 12% যায়। এবং তার সঙ্গে সঙ্গে এই যে রুটটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু একটা বড় ট্রেডও হয়ে থাকে। তো এই যে গেট অফ টিয়ার্স সেটা যদি বন্ধ করে দেওয়া হয় সেটা কিন্তু ওয়ার্ল্ড ইকোনমির ওপর
আরো খারাপ ইম্প্যাক্ট ফেলবে। আর এই স্টেট অফ হরমুজ এটার গুরুত্ব কতখানি সেটা নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন বক্তব্য থেকে শুনতে পাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য সামনে রাখছেন, কিন্তু ওনার আসল যে উদ্দেশ্য সেটা হচ্ছে স্টেট অফ হরমুজ এটাকে ওপেন করে রাখা। কিন্তু এই ব্যাপারে এই যে ইরান, তারা একবারই না করে দিয়েছে। যতক্ষণ না পার্মানেন্টলি এই যুদ্ধ বন্ধ হয় ততক্ষণ এই স্টেট অফ হরমুজ এটাকে তো তারা খুলবেই না। তার সঙ্গে সঙ্গে তাদের মিত্র দেশ এই যে ইয়েমেন রয়েছে, তার পাশে যে গেট অফ টিয়ার্স রয়েছে, এটা বন্ধেরও কিন্তু আলোচনা চলছে। তো কি বুঝতে পারছেন এই শর্ট টার্মে এই যে মার্কেটের পরিস্থিতি সেটা ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। আর মার্কেট শর্ট টার্মে এমনিতেও ভালো একটা রিটার্ন দেয় না। শর্ট টার্মে এরকম যে জিনিসগুলো সেগুলো কিন্তু বারবার দেখতে পাবেন। আর এই সময় পরিস্থিতিটা একদমই খারাপ হয়ে গেছে। এরপর চলুন একবার মার্কেট দেখে নিই। আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটে কিছু কিছু ইন্ডাস্ট্রিজ ভালো পারফরমেন্সই দেখিয়েছে। এই নিফটি 50 এটা 0.68% বেড়েছে। নেক্সট 50 0.44% বাড়া। নিফটি ব্যাংক 0.20% বেড়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা বেড়েছে 0.34%। মিড ক্যাপ সিলেক্ট 0.30%। তারপরে 100, 200, 500 দেখতে পাচ্ছেন প্রায় 0.5%-এর কাছাকাছি বাড়া। মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 0.20 এবং 0.43% পর্যন্ত বেড়েছে। স্মল ক্যাপে কিছুটা পতন দেখা গেছে। এই স্মল ক্যাপ 50 0.17% ডাউন এবং এই স্মল ক্যাপ 100 এটা 0.06% পড়েছে। আর ওভারঅল মার্কেট ব্রেথ আজকে কেমন ছিল? আজকে মার্কেট ব্রেথ এটা অনেকটাই ভালো ছিল। আজকে 3,314 খানা স্টক ট্রেড হয়েছে। তাদের মধ্যে বেড়েছে কতগুলো? 2,082 খানা। এবং এখানে পড়া শেয়ারের সংখ্যা কতগুলো? 1147 খানা। বলতে পারেন একটা পড়া শেয়ারের সামনে প্রায় দুখানা কিন্তু বাড়া শেয়ার ছিল। আর সেক্টর স্পেসিফিক কেমন কি পারফরমেন্স দেখা গেছে? আজকে নিফটি অটো একদম ফ্ল্যাট বন্ধ হয়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.34% বেড়েছে। এফএমসিজি 0.82% বাড়া। আইটি বেড়েছে 2.5%-এর উপরে। তো এই আইটিতে দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো তেজি কিন্তু নিয়মিতই আসছে। এই নিফটি মিডিয়া 0.80% বেড়েছে। মেটাল বেড়েছে 1.5%-এর উপরে। ফার্মা ফ্ল্যাটিস বলতে পারেন। এই পিএসইউ ব্যাংক প্রায় 0.1% পড়েছে। প্রাইভেট ব্যাংক এটা 0.5% বাড়া এবং এই রিয়েলটি এটা 1.67% বেড়েছে। আর এটা তো গেল ইন্ডিয়ান মার্কেট। যদি গ্লোবাল মার্কেটের কথা বলি, এই গ্লোবাল মার্কেটে কেমন কি পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে? এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এই যে ডাউ জোন্স যেটা পজিটিভলি ট্রেড করছিল, সেখানে হঠাৎ করে একটা বড় ক্র্যাশ কিন্তু এসেছে। এই টপ থেকে দেখতে পাচ্ছেন এখন প্রায় 0.1% ডাউন। এবং এর সঙ্গে সঙ্গে এই যে নাসডাক 100 ফিউচার্স এটাও সেম প্যাটার্ন দেখতে পাওয়া যাচ্ছে। এই টপ থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই প্রায় 1% ডাউন হয়ে গেছে। আর গ্লোবাল মার্কেটগুলো কেমন পারফর্ম করছে? যেইগুলো এখন চলছে এই ড্যাক্স এটা দেখতে পাচ্ছেন নেগেটিভে ট্রেড করছে। ফুটসি 100 এটাও নেগেটিভে ট্রেড করছে। এই ক্যাট 40 এই ফ্ল্যাটিস টাইপের বলতে পারেন এবং ইউরোস্টক্স এটা 0.47% পড়া। আর এখানে যে ইন্ডেক্স গুলো লাল নিশানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেট চলাকালীন পজিটিভে ছিল। অর্থাৎ মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এমন কিছু খারাপ খবর এসেছে যার কারণে যে মার্কেটগুলো বর্তমানে চলছে সেগুলো পড়ে যাচ্ছে। এইখানে যদি দেখেন ড্যাক্স এখানে দেখতে পাচ্ছেন কতটা উপরে উঠে গিয়েছিল। যদি দেখেন মোটামুটি 1%-এর উপর তেজিতে ছিল, সেইখান থেকেই অল্প কিছুক্ষণের মধ্যেই 1%-এর উপরে পড়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে ফুটসি 100 এটাও কতটা তেজিতে ছিল, সেইখান থেকে 0.6% পড়ে গেছে। কিছু খারাপ খবর তো এসেছে। আর যদি এশিয়ান মার্কেটগুলোর কথা বলি, যে এগুলো মোটামুটি সকালের দিকেই বন্ধ হয়ে যায়। এই নিক্কেই দেখতে পাচ্ছেন ফ্ল্যাটিস বন্ধ হয়েছে। জাপানের মার্কেট, চীনের মার্কেট সাংহাই এটা 0.26% পজিটিভে বন্ধ হয়েছে। হ্যাংস্যাং 0.70% ডাউন এবং এই কোসপি 0.82% বেড়েছে। তো কি এমন খারাপ খবর এলো যার কারণে ফুটসি তার সঙ্গে সঙ্গে এই ড্যাক্স এগুলো পড়ে যাচ্ছে এবং এরই সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেটের ফিউচার্স গুলো পড়ছে? চলুন সেগুলো দেখে নিই। এই যে খার্গ আইল্যান্ডটা রয়েছে, এর আগে সপ্তাহ তিনেক আগে এই যে আমেরিকা তারা অ্যাটাক করেছিল। তো আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর এই খবরই আসছে যে এই খার্গ আইল্যান্ডের উপর আমেরিকা আবার প্রেস স্ট্রাইক করে বসে আছে। তো এই খার্গ আইল্যান্ড এটা বলতে পারেন ইরানের ইকোনমির একটা হার্ট। কারণ ইরান যত পরিমাণে ক্রুড অয়েল উৎপাদন করে থাকে তার প্রায় 90% এই যে খার্গ আইল্যান্ড এর মাধ্যমে তারা অন্যান্য দেশে এক্সপোর্ট করে। এবং এই খার্গ আইল্যান্ডে অ্যাটাক মানে ইরানের যে ব্যাকবোন সেটা পুরোপুরি ভেঙে যাওয়া। তো তারপরে এই আমেরিকা অ্যাটাক করেছে এবং আরো অনেক খারাপ খবর আসছে। এই ইউএস এবং ইসরায়েল এরা দুজনে মিলে ইরানের রেল ব্রিজের উপরও অ্যাটাক করেছে এবং যার কারণে দুজনের মৃত্যুও হয়েছে। এবং এই খবরগুলো সব মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে। অর্থাৎ আবার ফ্রেশ স্ট্রাইক শুরু হয়ে গেছে বিভিন্ন এই ব্রিজ, তার সঙ্গে সঙ্গে পাওয়ার প্ল্যান্ট, এইগুলোতে যে অ্যাটাকের কথা বলা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে খার্গ আইল্যান্ডে অ্যাটাকের কথা বলা হচ্ছিল, সেগুলো কিন্তু হচ্ছে একের পর এক। এবং ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে আজকে একটা জিনিস পোস্ট করেছেন কি, এ হোল সিভিলাইজেশন উইল ডাই টুনাইট, মানে আজকে একটা গোটা সভ্যতার মৃত্যু হবে, নেভার টু বি ব্রট ব্যাক এগেন, মানে যেটা আর ফিরে আসবে না। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন বাট ইট প্রবাবলি উইল, মানে আমি এটা চাইছিলাম না কিন্তু এটা হবেই। হাউএভার নাও দ্যাট উই হ্যাভ
কমপ্লিট অ্যান্ড টোটাল রেজিমি চেঞ্জ, মানে তিনি এই যে রেজিমি সেটা চেঞ্জ করবেন বলছেন, অন্যান্য শাসকদের হাতে এই ইরানের দায়িত্বভার তুলে দেবেন, যারা আগের যে শাসক ছিল তাদের থেকে ডিফারেন্ট হবে, তার সঙ্গে সঙ্গে স্মার্ট হবে এবং লেস র্যাডিক্যালাইজড, মানে আগের থেকে কম উগ্র হবে, সেরকম যাদের মাইন্ড রয়েছে তাদের কাছে তিনি ইরানের শাসন তুলে দেবেন। মেবি সামথিং রেভলিউশনারি ওয়ান্ডারফুল ক্যান হ্যাপেন, হু নোজ, উই উইল ফাইন্ড আউট টুনাইট, মানে আজকে রাতের হুমকি তিনি আবার দিচ্ছেন। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মোমেন্টস ইন দ্য লং অ্যান্ড কমপ্লেক্স হিস্টোরি অফ দ্য ওয়ার্ল্ড, এটা ইতিহাস সৃষ্টি করবে এরকমটাই বলছেন। এই 47 বছরের শোষণ, তার সঙ্গে সঙ্গে দুর্নীতি এবং যে অনেক মৃত্যু হয়েছে, সেগুলো আজকে রাতেই শেষ হয়ে যাবে। এবং শেষে তিনি যেমন বলেন সেরকমই বলেছেন, গড ব্লেস দ্য গ্রেট পিপল অফ ইরান, অর্থাৎ আজকে রাত্রে বড় কিছু কিন্তু হতে পারে, যেটাই ডোনাল্ড ট্রাম্প সংকেত দিচ্ছেন। এবং তারপরে ইরানও এই সৌদির বিভিন্ন টার্গেটে এই মিসাইলের মাধ্যমে স্ট্রাইক করছে। তো এর মাধ্যমে কি বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন, রেজিং কনসার্ন দ্যাট টক কুড বি ডিরেইলড, মানে এই যে কথাবার্তা চলছে সেটাতে আর কোনো প্রোগ্রেস হবে না, এরকমটাই কিন্তু বোঝা যাচ্ছে। আর অনেকেই প্রশ্ন করেন এই ইরান তারা কেন এই সৌদি তার সঙ্গে সঙ্গে কাতার এই দেশগুলোর উপর অ্যাটাক করছে, সরাসরি আমেরিকার উপর অ্যাটাক করছে না। দেখুন এই ইরান থেকে এই আমেরিকার দূরত্ব সেটা প্রায় 11,000 কিলোমিটারেরও বেশি, তো সরাসরি সেখানে তো অ্যাটাক করা সম্ভব নয়। তাই যে সমস্ত বেস থেকে এই আমেরিকা ইরানের উপর অ্যাটাক করছে, সেই সমস্ত বেসে কিন্তু ইরান পাল্টা অ্যাটাক করছে। আর ডোনাল্ড ট্রাম্প যে টাইমটা পোস্ট করেছিলেন 200 সালে, সেটা আমাদের ইন্ডিয়ান টাইমে কটার সময় হবে? আগামীকাল মানে বুধবার এই ভোর 5:30টার সময় হবে। তো সেই সময় করে বা আজ রাতেই বড় কিছু হবে কিনা তার উপর কিন্তু গভীরভাবে নজর থাকবে। আর ইরান তো বারবার বলেই আসছে, মাঝ মোর ডিভাস্টেটিং রিটেলেশন ইফ ইটস সিভিলিয়ান সাইট হিট, এই আমেরিকা অ্যাটাক করলেও ইরান যে চুপচাপ বসে থাকবে সেরকমটাও কিন্তু মনে হচ্ছে না। অর্থাৎ এই যে পরিস্থিতি সেটা কিন্তু আরো বেশি জটিল হচ্ছে। এরপরে চলুন কিছু স্টক দেখে নিই যেগুলো আজকে ভালো পারফর্ম করেছেন। এই ব্রেনবিস সলিউশন লিমিটেড 6.44% বেড়েছে, আরো তেজিতে ছিল, দেখতে পাচ্ছেন আজকে 268-র উপরে চলে গিয়েছিল। এই টপ লেভেল থেকে 10% ডাউন হয়ে যাওয়ার পরেও এই 6.5% বেড়ে বন্ধ হয়েছে। তারপরে গ্যালেন্ট ইস্পাত লিমিটেড 10%-এর উপরে বাড়া। আর বর্তমানে যে সমস্ত স্টকগুলোতে বড় মুভমেন্ট আসছে, বেশিরভাগই আসছে কোম্পানিগুলোর বিজনেস আপডেট সামনে রাখার পরে। এই কোম্পানিটা গতকাল তাদের যে বিজনেসের আপডেট সেটা সামনে রেখেছিল। এইখানে কোম্পানির স্টিলের যে সেলস সেটা 9% বাড়া ছিল এবং তারই সঙ্গে সঙ্গে পাওয়ারের যে প্রোডাকশন সেটাও বাড়া ছিল। এবং দেখতে পাচ্ছেন এদের যে পেলেট প্রোডাকশন সেটাও 59% পর্যন্ত বেড়েছে। তো এই স্ট্রং আপডেটের পরে স্টকে ভালো তেজি এসেছে। তারপরে স্যাম মেটালিক্স অ্যান্ড এনার্জি লিমিটেড 4%-এর কাছাকাছি বাড়া, এখানেও এই কোয়ার্টার পর আপডেটের কারণে বেড়েছে। কোম্পানি এই স্টেনলেস স্টিলের যে সেলস সেটা 59% পর্যন্ত বেড়েছে ইয়ার অন ইয়ার। তারপরে এনএমডিসি স্টিল 5%-এর কাছাকাছি বাড়া। তারপরে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ লিমিটেড এটাই 4% বেড়ে বন্ধ হয়েছে। এইখানে কি খবর ছিল, কোম্পানির এই ডিসবার্সমেন্ট অর্থাৎ লোন দেওয়ার যে পরিমাণ সেটা 28% বেড়েছে ইয়ার অন ইয়ার। আর পটা শেয়ারের মধ্যে বেশিরভাগই বিজনেস আপডেটের কারণেই পড়েছে। এই জুবিল্যান্ট ফুডওয়ার্কস দেখতে পাচ্ছেন 10%-এর উপরে পড়ে গেছে। তবে কোম্পানি যে আপডেট সামনে রেখেছিল সেটা কিন্তু স্ট্রংই ছিল। কোম্পানির এই রেভিনিউ গ্রোথ এটাই 19% পর্যন্ত বেড়েছিল। তবে তা সত্ত্বেও এই স্টকটা এত পড়ে গেল কেন? কারণ এইখানে দেখতে পাচ্ছেন মিসেস স্ট্রিট এক্সপেকটেশন অর্থাৎ মার্কেটের যে অনুমান ছিল তার থেকে কিন্তু কোম্পানির এই যে আপডেট সেটা খারাপ। এবং আরো একটা প্রবলেম কি দেখতে পাচ্ছেন, ডোমিনোজ ইন্ডিয়া স জাস্ট 0.2% সেম স্টোর গ্রোথ ইন Q4। অর্থাৎ ধরুন কোন একটা জায়গাতেই ডোমিনোজের স্টোর ছিল, তো সেই স্টোরে আগে যে পরিমাণে বিক্রি করেছিল এই Q4 কিন্তু সেখানে এই যে বৃদ্ধি সেটা যে মাত্র 0.2%। অর্থাৎ ধরুন আগে একটা কোনো স্টোর থেকে 1000টাই ডোমিনোজ পিৎজার সেল হতো, তো সেখানে 1002খানা হচ্ছে, তো বৃদ্ধি প্রায় নেই বললেই চলে। তাহলে এই রেভিনিউ এটা কি করে বাড়ছে? কারণ কোম্পানি অন্যান্য জায়গাতে এই যে স্টোর সেটা আরো এক্সপ্যান্ড করেছে, তো অন্যান্য যে স্টোর গুলো রয়েছে সেখান থেকে কোম্পানির ব্যবসা ভালো হচ্ছে, কিন্তু একই স্টোর থেকে কোম্পানির যে চাহিদা সেটা কম রয়েছে। তারই সঙ্গে সঙ্গে কোম্পানি একটা ভালো খবর পোস্ট করেছে কি, এই ডাঙ্কিন ফ্র্যাঞ্চাইজিস যেখান থেকে কোম্পানি লস হতো সেটাকে কোম্পানি আর রিনিউ করবে না। তো এই এক্সপেকটেশন এটা কম হওয়ার কারণে এবং সেম স্টোর সেল গ্রোথ এটা একদম মডারেট হওয়ার কারণে এই স্টকটা পড়েছে। এমনিতে দেখতে পাবেন কোম্পানির যে রেভিনিউ এটা কিন্তু খুবই স্ট্রং এসেছে। এছাড়া কিছুদিন আগে স্টকটা 4% পর্যন্ত বেড়েছিল। কি কারণে? কারণ তখন এই যে ডাঙ্কিনের ব্যাপারটা সেটা সামনে এসেছিল যে কোম্পানি ডাঙ্কিন ফ্র্যাঞ্চাইজিস এটাকে রিনিউ করবে না, কারণ এখান থেকে কোম্পানি বারবার লসই করছিল। আর এরপরে কিছু শেয়ারে এমনি পতন দেখা গেছে, যেমন ফোর্স মোটরস 6.5% ডাউন। তারপরে ব্যাংক অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন 3.8% ডাউন। বায়োকন লিমিটেড 4%-এর উপরে পড়েছে। তারপরে জাইরাস ওয়েলনেস এটাই 3.41% ডাউন হয়েছে। আর এরপরে কিছু কোম্পানির জন্য কিছু খবরও ছিল, যেমন এই বিএসসি লিমিটেড। শুধু এই বিএসসি লিমিটেড নয়, বিভিন্ন ব্রোকার সংক্রান্ত কোম্পানিগুলোর জন্য কিছু খবর সামনে আসছে। যেমন এর আগে এই বাজেটে এসটিটি বাড়িয়ে দেওয়া হয়েছিল, তো সেই ব্যাপারে বিভিন্ন ব্রোকারগুলো আবেদন করেছিল যে এই এসটিটি হাইক এটাকে যেন
আবার ফিরিয়ে নেওয়া হয়। তো সেই ব্যাপারে কিছু রিপোর্ট সামনে আসছে। এরকম রিপোর্টই সামনে আসছে যে এই এসটিটি ফিরিয়ে নেওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারে কোনো বিবেচনা ফাইন্যান্স মিনিস্টার করছেন না। অর্থাৎ এই যে হায়ার এসটিটি সেটাই লাগু থাকতে পারে, যদিও এটা রিপোর্টের মাধ্যমে সামনে আসছে। এরপরে বিভিন্ন রেলওয়ে কোম্পানিতে আজকে ভালো তেজি এসেছে। এইখানে যেমন জুপিটার ওয়াগনস দেখতে পাচ্ছেন 3% বেড়ে বন্ধ হয়েছে, এবং এরই সঙ্গে সঙ্গে টিটাগড় রেল এটা তো 7.5% বেড়ে বন্ধ হয়েছে। তো কি খবরে বেড়েছে এইখানে দেখতে পাচ্ছেন, এই যে জেব্রিস তারা এই দুটো শেয়ারের প্রতি কিছু টার্গেট দিয়েছে, যেই কারণে এই কোম্পানি দুটো বেড়েছে। তবে এই খবরে টিটাগড় রেল সিস্টেম বাড়লেও এই জুপিটার ওয়াগনস এদের বাড়া কিন্তু অস্বাভাবিক, কারণ এই যে জেব্রিস তারা জুপিটার ওয়াগনের যে টার্গেট প্রাইস সেটা কাট করে দিয়েছে, তবুও বেড়েছে। কিন্তু এই টিটাগড় রেল এদের যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়েছে কি কারণে দেখতে পাচ্ছেন, এই যে বন্দে ভারত ট্রেন এর পরিমাণ বাড়ছে, অনেক বন্দে ভারত ট্রেন চালু হচ্ছে, তার সঙ্গে সঙ্গে অনেক প্যাসেঞ্জার কোচ এখানেও সরকার ইনভেস্ট করছে। কিন্তু অন্যদিকে জুপিটার ওয়াগন এরা কি করে থাকে, বিভিন্ন ওয়াগন তৈরি করে থাকে, সেখানে কিন্তু চাহিদা কম থাকতে পারে। দেখতে পাচ্ছেন ওয়াগন ডিমান্ড ইজ এক্সপেক্টেড টু রিমেন রিলেটিভলি মডেস্ট অ্যাট 5% সিএজিআর, মানে এখানে এই যে গ্রোথ সেটা খুবই কম দেখা যেতে পারে। তো কোন শেয়ারে কত টার্গেট দিচ্ছে, এখানে যেমন জুপিটার ওয়াগনস দেখতে পাচ্ছেন এই 200 টাকার টার্গেট দিচ্ছে। এর আগের দিনে কতই বন্ধ হয়েছিল, এই 258, মানে পড়ে যাওয়ার কথা ছিল, তবুও দেখতে পাচ্ছেন পড়েনি, আজকের দিনে 3% বেড়ে গেছে। আর অন্যদিকে যদি টিটাগড়ের কথা বলি, এখানেই 810-এর টার্গেট দিচ্ছে। টিটাগড় এর আগে বন্ধ হয়েছিল 639-এ, তো সেখান থেকে বেড়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার যে টার্গেট প্রাইস বাড়িয়েছে এটা বাড়বে। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে জুপিটার ওয়াগন এর যে ভ্যালুয়েশন সেটাও বলছে এক্সপেন্সিভ লেভেলে রয়েছে। আর এই টিটাগড় এর যে গ্রোথ আউটলুক এটা স্ট্রং রয়েছে। এছাড়াও এই টিটাগড় এটা বাড়ার পেছনে আরো একটা কারণ কাজ করছে। কি কারণ দেখতে পাচ্ছেন, এদের একটা সাবসিডিয়ারি কি করেছে, সিকিউরস শিপিং মিনিস্ট্রি নট ফর রেস 610 crore এক্সপেনশন। তো 610 কোটির এক্সপেনশন প্ল্যানের ব্যাপারে এদের একটা সাবসিডিয়ারি এই শিপিং মিনিস্ট্রির তরফ থেকে ছাড়পত্র পেয়েছে। আর এরপরে গোল্ড সিলভারে কেমন কি পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে, একদম ফ্ল্যাটিশ টাইপের বলতে পারেন। এই গোল্ড 0.04% ডাউন, এবং এই সিলভার এটা 0.59% ডাউন। আর আজকের দিনে মার্কেট যেমনই পারফর্ম করুক, আগামীকালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার দুটো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে আগামীকালই আরবিআই যে মনিটারি পলিসির আউটকাম সেটা সামনে আসবে। রেট কাট হওয়ার সম্ভাবনা তো নেই, কিন্তু এই মালহোত্রাজির যে প্রেস কনফারেন্স এবং তার সঙ্গে সঙ্গে কমেন্ট্রি, এইগুলো মার্কেটের উপর ইম্প্যাক্ট ফেলবে। এবং তারই সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে ডেডলাইন সেটা কিন্তু আজকেই শেষ হয়ে যাচ্ছে। এই ভোরবেলাতে তিনি অ্যাটাক করবেন বলেছেন, তো সেরকম যদি খুব বড় অ্যাটাক হয় তাহলে কিন্তু মার্কেটে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আর এত কিছু খারাপ খবর থাকা সত্ত্বেও আজকের দিনে কিন্তু নিফটি ফিফটিতে পতন দেখা যায়নি, উল্টে বেড়েইছে। কি কারণে দেখুন, এই যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে সেখানে ডোনাল্ড ট্রাম্প তো বারবার হুমকি দিয়েই যাচ্ছেন, তো এক খবরে মার্কেট কিন্তু বারবার রিয়াক্ট করে না। এই মার্কেট এই ভেবেই চলছে, হয় একবার যুদ্ধ শুরু হয়ে যাক জোর কদমে, কিছুটা পড়ে যাবো, তারপর আবার রিকভার করবো, না হলে যেমন চলছে এরকমই চলবে। তো এরপরে যদি 23,200 এই লেভেলটা ভাঙতে পারে তাহলে কিন্তু মার্কেটে 23,700 পর্যন্ত মুভ আসতে পারে। আর এরপরে নিফটি ফিফটি একবার দেখে নিই চলুন। আজকে 35টা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে এবং মাত্র 15টা কোম্পানি লাল নিশানে বন্ধ হয়েছে। এই ইন্ডেক্স ওয়াইজ যে তেজি সেটা ভালোই ছিল। আর এই নিফটির মধ্যে কোনগুলো সব থেকে ভালো এবং খারাপ পারফর্ম করলো, টপ গেনার উইপ্রো 3.78% বাড়া, হিন্ডালকো 2.97% বেড়েছে, টিসিএস বেড়েছে 2.81%, এইচসিএল টেক 2.65% বাড়া, এবং ইনফোসিস বেড়েছে 2.59%। আর পড়া শেয়ারের লিস্টে কোনগুলো ছিল, এই ডক্টর রেড্ডি 1.63% ডাউন, ইন্ডিগো 1%-এর উপরে পড়া, আদানি এন্টারপ্রাইজেস 0.96% ডাউন, অ্যাপোলো হসপিটাল পড়েছে 0.60%, এবং এই ট্রেন্ড লিমিটেড এটা পড়েছে 0.49%। তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা এইখানেই শেষ করছি। এরপরে এই সামার স্পেশাল স্টক নিয়ে একটা ডিটেল ভিডিও আসবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।